বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাকসামের বিএনপির এই জনসভার মহাসমুদ্রের সংগ্রামী সভাপতি, আপনাদের প্রিয় মানুষ, দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে আপনাদের লাকসামবাসীর সঙ্গে একসাথে রয়েছেন আমাদের প্রিয় মানুষ জনাব আবুল কালাম। আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত আছেন এখানে বরকতুল্লাহ মুনু সাহেব আছেন, তিনি প্রায় অনেকক্ষণ কথা বলে আপনাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের মনিরুল চৌধুরী সাহেব আছেন, তিনি কথা বলেছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারা কথা বলেছেন। জেলা নেতৃবৃন্দ আছেন, তারা কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি তখন বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আমাদের দিকে কথা বলতে আপনাদের বলছি যে আজকের সময়টা কিন্তু একটা ফ্যাসিবাদ গোটা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেইখান থেকে এখন আমরা একটা নতুন জায়গায় এসেছি। আমরা সবাই মিলে, ছাত্র জনগণ সবাই মিলে আমরা একসাথে একটা অভ্যুত্থান ঘটিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, তাই না? নাকি? তো সেই যে পালিয়ে চলে গেছে, এখন তো সরকার একটা করা হয়েছে, তাই না? সরকার না থাকলে দেশ চলবে। তো সেই সরকারটা কাজ শুরু করেছে, আমরা সবাই মিলে থেকে সমর্থন দিচ্ছি। এই সময়ে আমরা যদি সঠিকভাবে চলতে না পারি, এই সময় যদি আমরা খুব ধৈর্য হারাই ফেলি, এই সময় আমরা যদি এই সরকারকে সমর্থন, তাহলে এই সরকারকে সমর্থন না দেই, তাহলে কি সরকারটা কাজ করতে পারবে? এই সরকারকে সমর্থন দিয়ে আমরা এখন পর্যন্ত তাদেরকে সমর্থন দিচ্ছি। বন্ধু, আপনাদের এখানে আসার আগে বারবার আমার বলা হয়েছে যে লাকসাম সেই এলাকা, যে এলাকাতে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে, তাই না? আর আপনাদের মন্ত্রী ছিল, মন্ত্রী তাজুল ইসলাম, তাই না? তার অত্যাচারে তার নির্যাতনে এই এলাকার মানুষ তারা এখানে আসতে পারত না। বাড়িঘর ভেঙে দিত, মহিলাদেরকে উপর দিয়ে তুলে নিয়ে যেত এবং ঘরের মধ্যে যা কিছু সঞ্চয় থাকতো সবকিছুকে ভেঙে ফেলে দিত। একটা ত্রাস, একটা রীতিমতো একটা ভয়াবহ একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, তাই না? সেই তাজুল ইসলাম এখন কোথায় বলেন? পালিয়েছে, তাই না? কোথায় পালিয়েছে তাও জানেন না। ওকে নিজের ঘর থেকে ঢুকেছে না ভারতে গেছে তাও আমরা জানি না, তাই না? এই হয়, যারা অন্যায় অত্যাচার করে, নির্যাতন নিপীড়ন করে মানুষের উপরে, তাদের পরিণতি এইরকমই হয়। ওই হাসিনার মতো পালিয়ে যেতে হয়, তো তাজুল ইসলামের মতো পালিয়ে যেতে হয়, তাই তো? বন্ধুরা, এই অবস্থাতে আমরা এখন একটা ভালো জায়গায় যেতে চাই। আমরা একটা সুন্দর দেশ তৈরি করতে চাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 1971 সালে, একটা সমৃদ্ধ, সুখী, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য আমাদের স্বপ্ন ছিল তাই। এই যেখানে বসে আছেন, এখানে মনিরুল চৌধুরী সহ অনেকে, যারা আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম,
সেই যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য, সেই যুদ্ধ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করেছি, দেশ স্বাধীন করেছিলাম। দুর্ভাগ্য আমাদের, পরবর্তীতে যে শাসকেরা আসলো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তারা আমাদেরকে সেই দেশ আমাকে উপহার দিতে পারে। এবং আরো ভয়াবহ, তার মেয়ে গত 15 বছরে এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের বিচারালয়কে ধ্বংস করেছে, হাইকোর্ট ধ্বংস করেছে, সুপ্রিম কোর্ট ধ্বংস করেছে, আমাদের প্রশাসন তাকেও ধ্বংস করেছে। এই হাসিনা এই কাজটা করে দিয়ে গেছে। আপনারা বলেন যে বিগত বছরগুলোতে আপনারা কেউ ভোট দিতে পারছেন? 3টা ভোট হয়েছে না? 3টে ভোটে কেউ ভোট দিতে পারেন না। চেয়ারম্যান ভোট হয়েছে, উপজেলা ভোট হয়েছে, আপনারা কেউ পারেননি দিতে। হাসিনা সেটাকে ধ্বংস করে দিয়েছিল। ভোটের কিন্তু দরকারই ছিল না। ভোটের আগে রাত্রে সিল মারি সব ঠিকঠাক করে আওয়ামী লীগকে ঘোষণা করে দিয়েছে, তাই না? আর কি করেছে? 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে দিয়ে সরকার গঠন করেছে। সর্বশেষ এই 24-এর 5 তারিখে 5ই জানুয়ারি যে নির্বাচন করলো, সেই নির্বাচনটা কি জানো? কি আপনারা কি বলেন নির্বাচনকে? নিজেরা না, নিজেরা ডামি ইলেকশন বলে না সবাই, ডামি ইলেকশন। অর্থাৎ আওয়ামী লীগই ক্যান্ডিডেট, প্রতিপক্ষ আওয়ামী লীগ, এই নির্বাচন সে করেছে। অর্থাৎ আমার দেশের যে নির্বাচন ব্যবস্থা তাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, সেই বাংলাদেশকে ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি একটা স্লোগান দিয়েছিলেন। সেই স্লোগানটা কি ছিল মনে আছে আপনাদের? টেক ব্যাক, টেক ব্যাক। এই স্লোগান তারেক রহমান সাহেব দিয়েছিলেন, তাই না? আরেকটা স্লোগান দিয়েছিলেন, ফয়সালা হবে কোথায়? ফয়সালা হবে কোথায়? সেই রাজপথেই ফয়সালা হয়েছিল। ওই রাজপথে ছাত্র জনতার পদভারে তারা খেয়ে হাসিনাকে পালিয়ে যেতে পারে, তাই তো বন্ধুগণ? আপনাদের এই রাজসামকে আমি অনেক সম্মান করি এখানে যে আপনাদের প্রথম যে 2জন মানুষ এখানে গুম হয়, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন তারা। একজন ডাক নাম হিরো, আর বড় নাম ছিল সাইদুল ইসলাম, আরেকজন হুমায়ুন পারভেজ, তাই না? তাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে, ওনারা গুম হওয়ার পরে ওরা যখন প্রথম আমাদের ম্যাডাম খালেদিয়ার সঙ্গে দেখা করতে যান, তখন ওরা ছোট ছিল। ওদের মা তাদেরকে সাথে করে নিয়ে গিয়েছিল। এবং সেদিন যদি ওদের চেহারা বর্ণনা করতে চাই, আমার চোখ পেটে এখনো পানি আসছে। এই শিশুগুলো সেদিন তার পিতাকে পায় নাই, এবং তারপরে আজ পর্যন্ত তাদের পিতাকে তারা দেখতে পায় নাই। তারা সবসময় মনে করে, ভাবে যে বোধহয় তাদের পিতা, তাদের বাবা ফিরে আসবে, মাথায় হাত রাখবে তাদের, সেই মাথায় তাদের হাত রাখতে পারে না। এই যে কষ্ট, বেদনা, এটা একটা না বন্ধুগণ। আমাদের 700 নেতা কর্মীকে, এমপি কে তারা এইভাবে গুম করেছে। সিলেটের ইলিয়াস আলী, আপনারা জানেন যে তাকে ঢাকা থেকে গুম করে ফেলা হয়েছিল, আজ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়। এইভাবে তারপরে 20,000 নেতা কর্মীকে হত্যা করেছে, খুন করেছে। আমাদের এখানে এমন কোন লোক নাই যার বিরুদ্ধে মামলা নাই। মামলা আছে না? প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। আজকে আপনাদের ওখানে ব্যানারের ছবি দিয়েছে, এই ছবি দিয়েছে রাজসাহেবের কারা কারা নির্যাতিত হয়েছেন, কারা গুম হয়েছে, কাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, সেই সবকিছু এখানে আছে। এই শেষ যে আন্দোলনের ছাত্র জনতা একসাথে আন্দোলন করলো, সেই আন্দোলনে প্রায় 2000-এর উপরে মানুষকে তারা গুলি করে পাখির মতো হত্যা করেছিল। এর মধ্যে আমাদের বিএনপি প্রায় 822 জন ছিল। আজকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই আমাদের হিরু ভাইকে, সম্মান জানাই আমরা পারভেজ ভাইকে, আমাদের ইলিয়াস ভাইকে, আর আমাদের অগণিত মানুষ যারা প্রাণ দিয়েছেন, যারা গুম হয়ে গেছেন,
যারা আহত হয়েছেন তাদের সঙ্গে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাই আমাদের অনেক পরিষ্কার স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। তিনি আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছিলেন, তিনি আমাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি আমাদের সামনে একটা সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশ, দুই বেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য একটা দেশ তিনি আমাদেরকে দিতে চেয়েছিলেন। আরো শ্রদ্ধা জানাই সেই মহিষী বৈরাকে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেন না, এবং সেই জন্য তাকে জেলে যেতে হয়েছে। 2 বছর জেলে ছিলেন, তারপর সেখান থেকে হাসপাতালে, তারপর 2 বছর বাসায় কারাবন্দী হয়ে গৃহবন্দী হয়ে থাকতে হয়েছে। কেন? একটা মাত্র কারণ, তিনি হাসিনা সেই ভাগাভাগির নির্বাচন মেনে নেননি, কম্প্রোমাইজের নির্বাচন তিনি মেনে নেননি। সেই খালেদা জিয়াকে, সেই দেশের খালেদা জিয়াকে আমি শ্রদ্ধা জানাই। বন্ধুগণ, আজকে আপনারা পত্র পত্রিকা দেখছেন, আপনারা আবার অনেকে সোশ্যাল মিডিয়া দেখেন না? ইউটিউব দেখেন তো নাকি? ফেসবুক, এর মধ্যে অনেকে অনেক কথা বলে, এখন অনেক বেড়েছে, এমন এমন কথা বলে যে তারাই যেন এই দেশটার জন্য সংগ্রাম করছে, লড়াই করছে, আর আমরা বাংলাদেশে বসে যেন সবাই আপনার বসেছিলাম, তাই না? বিদেশে বসে অনেক ভালো ভালো কথা বলা যায়। দেশে যারা আমরা লড়াই করলাম, যারা সংগ্রাম করলাম, যাদের বুকে রক্ত দিলাম, যাদের মায়ের কাছ থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে গেল, ঘরে আসতে পারে না, সেই একটা অবস্থায় আমরা যেন কিছুই করিনি, ভাবটা না এরকম। এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার, যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক, একটা নৈরাজ্য সৃষ্টি হোক, বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক। আমরা সেটা চাই না। আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে তারা একটা নির্বাচনের ব্যবস্থা দিই। আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই, এই যে সংস্কার 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 বলছি না, আমরা বলছি, আমরা আবার 31 দফা বলছি সংস্কারের কথা, তাই না? সরকার বলছে সংস্কারের জন্য 6টা কমিশন বানাইছে। আচ্ছা, সত্যিকার করতে বলেন তো আমাদের সাধারণ মানুষ, তারা সংস্কার কথাটা কতটুকু বোঝেন? বলেন না, বলেন না। সরাসরি বুঝি 2 বেলা 2 মুঠো মোটা ভাত, মোটা কাপড়, মাথার উপরে ছাদ, আমার ছেলের অসুখ হয়ে তার চিকিৎসা, তার লেখাপড়ার ব্যবস্থা, এটাই তো সংস্কার বুঝি, তাই নাকি? এটা এনশিওর করেন আমি হচ্ছে সংস্কার। আমরা জানি যে এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। সেই জন্য আমাদের তারেক রহমান সাহেব 31 দফায় কর্মসূচি দিয়েছিলেন, তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা আছে, যে কিভাবে পরিবর্তন করলে দেশ আরো ভালো দিকে যাবে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান, দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না, দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না। এনার্জি কখনো ভালো ফল নিয়ে আসে না, সেটা দেশের মানুষের ক্ষতি করে বসে। আমি ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীর প্রধানকে, যে তিনি ঠিক সময় যখন 5ই আগস্ট সেই সিপাহীদের বিপ্লবের ফলে পালিয়ে গেল আর শেখ হাসিনা, সেই ঠিক সময় তিনি জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সঠিক পথে যাওয়ার সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত মানুষকে, যারা সেই সময় একসাথে কাজ করেছেন। ধন্যবাদ জানাতে চাই সকল রাজনৈতিক দলগুলোকে, সেই সময় যারা সমস্ত বিভেদ ভুলে গিয়ে দেশকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য তারা একসাথে এক হয়ে কাজ করেছে। আজকে আমরা বারবার করে একটা কথা বলছি, এই কথাটা অনেকে আবার সমালোচনা করেন। আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, ভোটটা দেন, তাই না? কেন বলতেছি ভাই? ভোটটা যদি তাড়াতাড়ি হয় তাহলে একটা সরকার আসে, যে সরকারটার পেছনে জনগণ থাকবে, তাই না? আর যদি জনগণ না থাকে তাহলে কি ওটা কাজ করতে পারবে? তাহলে আজকের সরকার যত বড়ই হোক, যত বড় বড় লোকজন দিয়ে চলুক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সেই কারণে বলেছি
যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার করা দরকার, সেইটুকু সংস্কার করে ভোট দিন। আজকে দরকার আপনার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, ঠিক করতে হবে পুলিশ বাহিনীকে, ঠিক করতে হবে প্রশাসনকে, ঠিক করতে হবে জুডিশিয়াল সিস্টেমকে। এটা প্রায় ঠিক হয়ে আসছে। এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ, কবে কবে ভোট হবে, কিভাবে হবে, সেটা একটু জানিয়ে দেন জনগণকে। জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে, স্থিরিত হবে। বন্ধুগণ, একটা জাতির একটা মুহূর্ত আসে, আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি, ঠিক জানি না কখন কোথায় কি হচ্ছে, তাই না? বুঝতেও পারছি না। এই জায়গাটাকে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে, প্রফেসর ইউনূসকে, যে আমরা জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করব। আর অন্যান্য রাজনৈতিক দলকে কাছে অনুরোধ করব, এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই, করেছি। আমরা অতীতে সরকারে ছিলাম, ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব। সেই জন্যে আমরা মনে করি যে বাংলাদেশকে কোন ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন। আপনাদের এখানে কুমিল্লা, লাকসামে আপনাদের অনেক বড় বড় ব্যবসায়ী আছে, অনেক বড় বড় ব্যবসায়ী। তারা কিন্তু এখন ব্যবসা প্রায় বন্ধ করে ফেলছে, নতুন আর বিনিয়োগ করছেন না, কারণ তারা নিশ্চিত নন যে এই অবস্থাটা থাকবে না, আরো খারাপ হবে। সেই কারণে তারা বিনিয়োগ করছে না। ফলে কি হচ্ছে, আমার ছেলেরা কিন্তু চাকরি পায় না। চাকরি পাও তোমরা? পায় না। আওয়ামী লীগ তো দেয় নাই, হাসিনার সরকার তো গত 15 বছর ধরে বন্ধ থাকলেই চাকরি দেয় নাই, তাই না? ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই। আজকে একটা সম্ভাবনার সুযোগ দেখা দিয়েছে, সেই সম্ভাবনা কাজে লাগাতে আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই। লাকসামের মানুষের কাছে আমার আরেকটা অনুরোধ আছে। আমি আজকে এখানে এসে লক্ষ্য করেছি কিছু কিছু ছোট ছোট ছেলে তার স্লোগান দিচ্ছে, অমুক ভাই তমুক ভাই। ভাইয়ের রাজনীতি করো না ভাই, রাজনীতি করবার দেশের জন্য, দেশের মানুষের জন্য। আর স্লোগান দিতে হয় দিবা জিয়াউর রহমানের জন্য, খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য। কোন ভাইয়ের স্লোগান আমরা দেব না। সবাই আমাদের প্লিজ এটা মনে রাখতে হবে। আমরা এখানে যারা আছি, আপনার অনেক বয়স হয়ে গেছে, আমারও অনেক বয়স হয়েছে। আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না, কিন্তু আমরা যেটা চাই, মনে প্রাণে চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সুন্দর, একটা সমৃদ্ধ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক। এই প্রত্যেকবার হানাহানি, মারামারি, নির্যাতন, ইলেকশন আসলেই কাটাকাটি, এগুলো আর আমাদের ভালো লাগে না। এতে করে আমরা পেছন দিকে পড়ে যাই, তাই না? তাই আসুন, আমি বক্তব্য বাড়াবো না। আমাদের এই দেশ, আমরা স্বাধীনতা চাই। আরেকটা কথা বলতে চাই, এটা অনেকে মনে রাখতে হবে সবসময়। আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওই যে চলে গেছে পাশের দেশে, পালাই গেছে না হাসিনা বেগম, হাসিনা বেগম ওখানে গিয়ে আবার দিল্লিতে বসছেন। দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছেন। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে ভারত আমাদের প্রতিবেশী, তাকে অস্বীকার করবার কোন উপায় নাই। বড় প্রতিবেশী, এই রিয়ালিটি, বাস্তবতা। কিন্তু ভারত যদি মনে করে থাকে একমাত্র আওয়ামী লীগই তাদের বন্ধু, তাহলে ভুল হবে। বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না, কারণ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে সবচেয়ে ঘৃণিত একটা রাজনৈতিক দল, যারা আমাদেরকে হত্যা করেছে, আমার ছেলেদেরকে হত্যা করেছে, আমার দেশকে যারা ধ্বংস করে দিয়েছে। ভাই চিন্তা করতে পারেন কিভাবে লুট করেছে তারা। কিছুদিন আগে কথা ছিল আপনাদের সুমন সাহেবের সঙ্গে, আমাদের আপনাদের কুমিল্লার সভাপতি, এখন আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।
তিনি বলছিলেন যে ব্যাংকগুলো এখন একেবারেই পুরোপুরি ভাবে অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে। ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে। তার বাবাও খুব বড় শিল্পপতি ছিলেন, ব্যাংকার ছিলেন, এও এখন বড় শিল্পপতি ব্যাংকার। এই হচ্ছে একজনের কথা বললাম আমি। সমস্ত ব্যবসায়ী মহলে এখন একটাই কথা যে আওয়ামী লীগ আমাদের ধ্বংস করে দিয়ে গেছে, ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দিয়েছে। 180 লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে। চিন্তা করে, আমি হিসাব করতেও পারি না 180 লক্ষ কোটি টাকা কত শূন্য, কত সংখ্যা তা আমি বলতে পারবো, কিন্তু তাই তারা করেছে। এই দেশকে যদি আবার ফিরিয়ে আনতে হয় তার জায়গায়, আপনাদের লাক্সের অনেক ভাই আছে না যে বিদেশে চাকরি করে, মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে চাকরি করে আছে না, তারা তাদের পরিশ্রম করে কষ্ট করে আপনাদের টাকা পাঠায়, ব্যাংকে টাকা পাঠায়, সেই টাকাগুলো মেরে দিয়েছে পুরো। এখন এই যদি চলতে থাকে এটা আমরা কোনদিন মেনে নিতে পারি না। সেই কারণেই আওয়ামী লীগকে দেশের মানুষ তাকে তাড়া করে বের করে দিয়েছে। এখন আমরা যেন আমাদের নিজেদের মধ্যে সে ঐক্যটা রাখি, একটা নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, দেশটাকে সুন্দর করে গড়ে তুলবার চেষ্টা করব। আর আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে যে আমরা অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব, আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই কথাটা আমি আপনাদের পরামর্শকে এই জন্য বলছি, এটা খুব বেশি প্রয়োজন আছে আপনাদের, শুধু রাকসাম নয়, সমগ্র বাংলাদেশে এই ঐক্যটা সবচেয়ে বেশি দরকার। ভাই বন্ধু সবাই আপনারা আমাদের ভাই বন্ধু, আমার ছোট ভাই ছেলের মতো। আমি শুধু একটা কথা আপনাদেরকে শেষ মুহূর্তে বলতে চাই, অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই হাসিনাকে সরাতে পেরেছি, তাই না? অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটা সম্ভাবনা, নতুন একটা সুযোগ আসছে আমাদের সামনে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ব্যক্তি, সবাই সংগঠন, যে যেখানে আছি আমরা সেখানে এক হয়ে কাজ করি, একভাবে যাওয়ার চেষ্টা করি। অযথা দেশকে বিভ্রান্ত করবার চেষ্টা করবেন না। একটা কথা বলে শেষ করব, 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার যুদ্ধ। সেদিন আমরা রক্ত দিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, আমাদের মা বোনেরা ইজ্জত দিয়েছিল একটা স্বাধীন দেশ দেওয়ার জন্য। ওই 71কে কটাক্ষ করে কেউ কোনো কথা বলবেন না, এই দেশের মানুষ কোনোদিনই তা মেনে নেবে না। যেমন 24কে কটাক্ষ করলে কেউ কথা বললে মানুষ মেনে নেবে না, তুমি 71কে কথা বললে করলেও মানুষ কেউ মেনে নেবে না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আপনাদের রাকসামে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এত মানুষ আপনার সবাই একসাথে হয়ে আপনি এখানে এই সমাজে সাফল্যমণ্ডিত করেছেন এবং এখানে সকলের কৃতিত্ব রয়েছে। সব শেষে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।